হচ্ছে হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, একটা হচ্ছে পজ। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে গ্যালাক্টোরিয়ার সিক্রেশন, যেটা হচ্ছে মিল্কি সিক্রেশন হয়, সেটা হচ্ছে ফ্যাট গ্লোবিউল থাকে এর মধ্যে। আর এটা হচ্ছে এই মিল্কি ডিসচার্জটা, এটা কি মানে কেমন হতে পারে দেখেন, যে এটা স্ক্যান্টি হতে পারে অথবা অ্যাবান্ডেন্ট হতে পারে। এটা স্পন্টেনিয়াস বের হতে পারে, অথবা আপনি যদি এক্সপ্রেস করেন তখন হচ্ছে বের হতে পারে। এটা সব সময় বের হতে পারে অথবা ইন্টারমিডিয়েন্ট হতে পারে। এটা ইউনিল্যাটারাল ব্রেস্ট থেকে হতে পারে অথবা বাইল্যাটারাল ব্রেস্ট থেকেও হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এবং আমি কাদের ইভালুয়েশন করব? হ্যাঁ, আমি ইভালুয়েশন করব তাদের যাদের হচ্ছে নালি প্যারিটি, এবং হচ্ছে ওমেন হু হ্যাভ স্টপ ব্রেস্ট ফিডিং ফর 1 ইয়ার, এবং যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং বাচ্চাকে স্টপ করানোর পর 1 বছর পরেও তাদের হচ্ছে এরকম একটা মিল্কি ডিসচার্জ আসছে, আমি সেই পেশেন্ট গুলাকে ইভালুয়েশন করব। এখন একটা পেশেন্ট যদি বাচ্চাকে ব্রেস্ট ফিড করায় এবং সে যদি আপনার কাছে আসে 3 মাস পরে, আমি কিন্তু তাকে ইভালুয়েশনে ওইভাবে যাব না। ঠিক আছে, এজন্যই বলেছি এই কথাটা। আচ্ছা, এখন এটা বলছে যে নিপল ডিসচার্জ আমি কনফার্ম করবো কিভাবে, যেটা যে গ্যালাক্টোরিয়া, এটা আমি হচ্ছে বলছি যে একটা কভার স্লাইডের উপরে আমি হচ্ছে মিল্কটা নিয়ে আমি হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপে দেখবো, যদি দেখি যে হচ্ছে ফ্যাট ড্রপলেট আছে, তখন আমি এটাকে কনফার্ম করবো যেটা হচ্ছে মিল্কি ডিসচার্জ, মানে এটাই হচ্ছে বলতে চেয়েছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে জানতে হবে যে প্রোল্যাক্টিন সিক্রেশনটা কখন বাড়ে, হচ্ছে মানে কোথা থেকে বাড়ে, কখন বাড়ে, এগুলো হচ্ছে আমরা একটু জানবো। যেহেতু এখান থেকে কোশ্চেন আসছে, এখান থেকে কিন্তু যে কোনো টাইপের কোশ্চেনই আমাদেরকে দিতে পারে। তাহলে প্রোল্যাক্টিনটা কি একটা পেপটাইড হরমোন, এটা আসে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসতে পারে, ওরিয়ন থেকে, এন্ডোমেট্রিয়াম এবং হচ্ছে টেসিডুয়া থেকে আসতে পারে। এখন আমরা যখন হচ্ছে প্রোল্যাক্টিন হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া কখন বলবো, তার আগে তো আমাদের নর্মাল লেভেলটা আমাকে জানতে হবে, তাই না? যে কোন লেভেলে আমাদেরকে কত থাকতে হয়, আমাদেরকে সেই লেভেলটা জানতে হবে। দেখেন, এটাও কিন্তু সার্কাডিয়ান রিদমে হচ্ছে সিক্রেটেড হয়। এখন নর্মাল মিড মর্নিং ফাস্টিং লেভেলটা যেটা থাকে 0 to 20 ন্যানোগ্রাম পার ml। হ্যাঁ, তারপরে মিড নাইটে 2 to 6 AM এটা হাইস্ট হয়, প্রেগনেন্সিতে আরো বেড়ে যায় 100 থেকে 200 ন্যানোগ্রাম। ঠিক আছে, এবং 10 উইকসে 5 to 10 টাইমস বেড়ে যায়, কারণ অনেক প্রেগনেন্সি পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে, সেটা হচ্ছে 8 উইকস 10 উইকস থেকে কিন্তু আমরা হচ্ছে পাই পেশেন্টের, বা 16 উইকস থেকে। দত্ততে দেখবেন যে 16 উইকস থেকে লেখা আছে। তো ওখানে হচ্ছে পেশেন্ট কিন্তু অনেক সময় আমাদের কাছে কমপ্লেন করে যে ম্যাডাম আমার হচ্ছে ব্রেস্টে এরকম মিল্ক সিক্রেশন হয়। তখন হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে প্রেগনেন্সিতে তো এটা হচ্ছে লেভেলটা অনেক বেড়ে যায়, এবং হচ্ছে 10 উইকস এর পর থেকে দেখা যায় একটু 5 to 10 টাইমস হচ্ছে বেড়ে যায়। তো এটা যদি আমাদের মাথায় থাকে, তখন আমরা হচ্ছে পেশেন্টকে কিন্তু ওভাবে কাউন্সিলিং করতে পারবো যে এটা নর্মাল, এটা আপনাদের প্রেগনেন্সিতে হরমোনটা একটু বেড়ে যাওয়ার কারণে এটা হয়েছে, এটার জন্য কোনো অরিড হওয়ার কিছু নাই, তখন আমি পেশেন্টকে আশ্বস্ত করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে পোস্টপার্টামে এটা লেভেলটা তো আপার হ্যান্ড হয়, আরো বেশি 15 টাইমস আরো বাড়ে, কারণ তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন কিছু থাকে না, তখন হচ্ছে প্রোল্যাক্টিন লেভেলটা আপার হ্যান্ড হয়, তখন হচ্ছে লেভেলটা আরো বেড়ে যায়। ঠিক আছে, এখন হচ্ছে এটা এফেক্টেড হয় ইটিং, স্ট্রেস, ঠিক আছে, এক্সারসাইজ, সেক্সুয়াল ইন্টারকোর্স, এগুলো হচ্ছে এগুলাতে প্রোল্যাক্টিন সিক্রেশনটা এফেক্টেড হয়। এখন দেখেন যে হচ্ছে প্যাথোফিজিওলজি, হ্যাঁ, মিল্ক সিক্রেশনের প্যাথোফিজিওলজি, এটা হচ্ছে মিল্ক সিক্রেশন কাদের হবে, যে ইস্ট্রোজেন প্রাইম ব্রেস্টেই তো হবে, আমরা যেটা হচ্ছে নর্মাল ফিজিওলজি যেটা। এবং যাদের হচ্ছে হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া থাকে, আমি কিন্তু সব পেশেন্টকেই বলতে পারবো না যে তার গ্যালাক্টোরিয়া বা প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন, এরকম কিন্তু আমি বলতে পারবো না। হ্যাঁ, এরকম একটা কথা বলা আছে জেফ কোটে। আচ্ছা, এরপরে দেখেন যে একটা মেকানিজম আছে, যে হচ্ছে মানে ফিজিওলজি, নর্মাল ফিজিওলজি, যে ব্রেস্ট মিল্ক সিক্রেশন হচ্ছে 2 ভাবে হয়। ঠিক আছে, একটা হচ্ছে যখন, এটা কিন্তু ফিজিওলজি, হ্যাঁ, যে সাউন্ড অফ হচ্ছে চাইল্ডস ক্রাই, আরেকটা হচ্ছে বেবি সাকলিং। যখন হচ্ছে বাচ্চা কানবে, তখন হচ্ছে হায়ার সেন্টারে এটা স্টিমুলেশনটা যাবে না, হায়ার সেন্টারে স্টিমুলেশনটা গিয়ে তখন হচ্ছে কি করবে, মানে হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে তখন অক্সিটোসিন নিউরন গুলাকে স্টিমুলেট করবে। এই যে দেখেন যে অক্সিটোসিন নিউরন গুলাকে সে হচ্ছে স্টিমুলেট করছে, স্টিমুলেট করে হচ্ছে তখন হচ্ছে
অক্সিটোসিনটাকে হচ্ছে পোস্টার পিটুইটারি থেকে অক্সিটোসিনটাকে তখন বাড়ায় দিচ্ছে। এই যে পোস্টার পিটুইটারি থেকে অক্সিটোসিনটাকে বাড়ায় দিচ্ছে, অক্সিটোসিন রিলিজটা তখন বেড়ে যাবে। তখন হচ্ছে ব্রেস্টের যে মায়োএপিথেলিয়াল স্মুথ মাসল যেটা, সেটা হচ্ছে কন্ট্রাকশন হবে, মিল্ক ইজেকশন হবে। এটা একভাবে। আরেকটা যেটা করছে যে এটা হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন, যেটা সেটাকে ইনহিবিট করছে। দেখেন যে ইনহিবিট করলে তখন কি হবে, প্রোল্যাকটিন লেভেলটা বাড়বে না? প্রোল্যাকটিন লেভেলটা যখন বাড়বে তখন কিন্তু মিল্ক সিক্রেশনটাও বাড়বে। তো এভাবে করে হচ্ছে, একভাবে হচ্ছে। আরেকটা, বেবি যখন সাকলিং করছে তখন হচ্ছে কিন্তু একই রকম যে মেকানো রিসেপ্টর যেটা নিপল, সেটা হচ্ছে স্টিমুলেটেড হচ্ছে। তারপর হচ্ছে স্মুথ মাসল গুলো কন্ট্রাকশন হচ্ছে, তখন হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশনটা বাড়ছে। মানে একই মেকানিজমে যে হায়ার সেন্টারকে স্টিমুলেট করছে পোস্টার পিটুইটারি থেকে, তখন হচ্ছে অক্সিটোসিনকে স্টিমুলেট করছে, তখন হচ্ছে অক্সিটোসিন গিয়ে সেটা মায়োএপিথেলিয়াল সেলের উপরে কাজ করছে, এটা কন্ট্রাকশন হচ্ছে, তার জন্য হচ্ছে মিল্ক ইজেকশন হচ্ছে। তো এটা হচ্ছে ফিজিওলজি, হ্যাঁ, নর্মাল। আচ্ছা, এখন এখানে হচ্ছে দেখেন যে প্রোল্যাকটিন সিক্রেশনটা হচ্ছে দুই ভাবে হতে পারে, যে একটা স্টিমুলেটরি ফ্যাক্টর আছে, কিছু কিছু ইনহিবিটরি ফ্যাক্টর আছে। এটা জাস্ট হচ্ছে একটু নামগুলো জানলেই হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। যেমন হচ্ছে স্টিমুলেটরি ফ্যাক্টর ইস্ট্রোজেন, সেরোটোনিন, এন্ডরফিন, হ্যাঁ, এগুলা। তারপরে হচ্ছে অ্যামাইনোবিউটারিক অ্যাসিড, অ্যামাইনোবিউটারিক অ্যাসিডটা হচ্ছে ইনহিবিটরি ফ্যাক্টর। ইনহিবিটরি ফ্যাক্টরের মধ্যে হচ্ছে প্রোল্যাকটিন নিজেই, তারপরে হচ্ছে গাবা অ্যামাইনোবিউটারিক অ্যাসিড, এন্ডোথেলিন 3, এগুলো জাস্ট একটু নামগুলো জানবেন, এগুলো হচ্ছে ডিরেক্ট। এখন আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্যালাক্টোরিয়ার কোর্স, কারণ পরীক্ষায় এটা আসছে। হ্যাঁ, পরীক্ষায় এটা আসছে, প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, সেটা আমি একটু পরে বলছি। দেখেন এখানে হচ্ছে কজের মধ্যে আমাদের কিছু ফার্মাকোলজিক্যাল কজ, মানে কেউ যদি কিছু ড্রাগ ইনটেক করে, আমরা জানি যে হচ্ছে ডম্পিরিডন, হ্যাঁ, আমরা যদি খাই তখন হচ্ছে লং টার্ম যদি হচ্ছে কোনো পেশেন্ট খায়, তখন দেখা যাবে যে তার কিন্তু প্রোল্যাকটিন লেভেলটা বাড়ছে। তাই সেটা হচ্ছে একটা ড্রাগ কজ। তারপর হচ্ছে পারসিস্টেন্ট বেসড স্টিমুলেশন যদি কেউ হচ্ছে করে, সেক্ষেত্রে কোনো সিস্ট লেশন থাকলে, হাইপোথ্যালামিক ডিসফাংশন যদি থাকে, পিটুইটারি টিউমার যদি থাকে, তাহলে সেখান থেকে বেশি বেশি প্রোল্যাকটিন রিলিজ হবে। আর নন পিটুইটারি কিছু লেশন আছে, যেমন হচ্ছে ক্যানিওফ্যারেঞ্জিওমা, তারপরে হচ্ছে এমটি সেলা সিনড্রোম, পিনিয়ালোমা এবং মেনিনজিওমা। এগুলো হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম থাকলেও হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশনটা বাড়বে। রেনাল ডিজিজ, ইডিওপ্যাথিক কিছু কজ আছে। তাহলে হচ্ছে এই কজগুলো কিন্তু আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাছে যদি কোনো পেশেন্ট আসে, তাহলে সে আমাদের কাছে কি নিয়ে আসতে পারে? আমাদের কাছে সে তো একটা মিল্কি ডিসচার্জ সে একটা বলবে, তার সাথে তার অ্যাসোসিয়েটেড ফিচার্স থাকতে পারে যে মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি। হ্যাঁ, কারণ আমরা কি জানলাম যে হাইপারপ্রোল্যাকটিনিমিয়ার সাথে হচ্ছে থাইরয়েডের একটা অ্যাসোসিয়েশন থাকে। তো যার জন্য দেখা যায় যে পেশেন্ট অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, হ্যাঁ, ডিউবি, এগুলো হচ্ছে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে ইভেন ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে আসে, এবং হাইপার অ্যান্ড্রোজেনিজমেরও কিছু ফিচার্স থাকে, যেমন হার্সিটিজম এবং অস্টিওপোরোসিস। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যখন ডায়াগনোসিস করবো, একই জিনিস একটা হিস্ট্রি থেকে, মানে সিমটমস থেকে আমি এক্সামিন করলাম। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমি গ্যালাক্টোরিয়া পাবো, হার্সিটিজম পেতে পারি। তারপরে হচ্ছে পার অ্যাবডোমেনে আমি হচ্ছে যদি কোনো ম্যাস, এগুলো আমি দেখবো। পার ভেজাইনাল, এগুলো হচ্ছে আমি করবো অ্যাজ এ রুটিন। হ্যাঁ, এখন হচ্ছে আমি কিছু ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশন একই জিনিস, যে আমরা হচ্ছে ওই কজিওলজি অনুযায়ী যদি চিন্তা করি, ওই কজ অনুযায়ী কিন্তু আমি হচ্ছে ইনভেস্টিগেশন করে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে সেরাম প্রোল্যাকটিন লেভেলটা তো অবশ্যই আমি করব। এখন সেরাম প্রোল্যাকটিন লেভেলটা আমি অনেক ক্ষেত্রে করব। যে দেখেন যে এখানে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু দরকার, মানে প্রাইভেট প্র্যাকটিসে আমরা যারা করি, যে আমি যে প্রোল্যাকটিন লেভেলটা আমি করবো শুধু কি গ্যালাক্টোরিয়ার আছে এজন্য করবো না। এখানে হচ্ছে দেখেন যে আমি অ্যামেনোরিয়া আছে পেশেন্টের সাথে, হচ্ছে গ্যালাক্টোরিয়া থাকতেও পারে, নাও পারে, আমি তখন করব। তারপরে হচ্ছে আমি গ্যালাক্টোরিয়া আছে উইথ অর উইদাউট অ্যামেনোরিয়া,
ঠিক আছে, মানে কারো শুধু গ্যালাক্টোরিয়া আছে, তার অ্যামেনোরিয়া থাকতে পারে না, তখন করবো। অলিগোম্যানোরিয়া আছে, তখন করবো। আমি হচ্ছে একটা টিএসএইচ লেভেল আমি করেছি তাকে, সেটা যদি আমি বেশি পাই, সেক্ষেত্রে আমি তার সাথে অ্যাসোসিয়েশন, আমি হচ্ছে প্রোল্যাক্টিন লেভেলটাও তখন হচ্ছে দেখবো। এবং কারো যদি পিসিওএস থাকে, অ্যানোভুলেশন থাকে, মানে কেউ কোনো পেশেন্ট যদি পিসিওএস এর পেশেন্ট থাকে, তাকেও আমি প্রোল্যাক্টিন লেভেলটা আমি করবো। তারপরে হচ্ছে কোনো পেশেন্টের ডিলেড পিউবার্টি থাকলে, হার্সুটিজম থাকলে, আমি সেই পেশেন্ট গুলাকে করবো। মানে এটা হচ্ছে প্রোল্যাক্টিন লেভেলটা আমি গ্যালাক্টোরিয়া ছাড়াও আর কোথায় কোথায় করতে পারি। হ্যাঁ, এই কোশ্চেনটাই আসছে, এটা আসছে, কজ আসছে, এই কোশ্চেনটাই আসছে। তারপরে হচ্ছে আমি প্রোল্যাক্টিন লেভেল ছাড়া আমি টিএসএইচ লেভেল, রেনাল ফাংশন টেস্ট, মানে কজিওলজি অনুযায়ী আমি হচ্ছে ইনভেস্টিগেশন গুলো আগাবো। তাহলে এখানে যেহেতু আমি পিটুইটারি টিউমার থাকলে হাইপোপ্রোল্যাক্টিনিমিয়া হবে, এজন্য হচ্ছে সিটি এমআরআই করে আমি হচ্ছে ইভালুয়েশন করবো সিলাট্রানিকা। ঠিক আছে, যদি হচ্ছে এখানে আমার প্রোল্যাক্টিন লেভেলটা আমি দেখি যে মোর দেন 100 ন্যানোগ্রাম পার এমএল হয়েছে, তখন আমি হচ্ছে সিটি এমআরআই এ চলে যাব। তখন আমি চিন্তা করবো যে কোনো পিটুইটারি তার অ্যাডিনোমা থাকতে পারে। আচ্ছা আচ্ছা, এটা গেল হচ্ছে ইনভেস্টিগেশন। তাহলে আমি এভাবে হচ্ছে পেশেন্টকে ইনভেস্টিগেট করতে পারি। আর ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই ডিপেন্ডস অন হচ্ছে ইটিওলজি। ঠিক আছে, এখন কেউ যদি কোনো ড্রাগস নেয়, তাহলে তো আমি হচ্ছে পেশেন্টকে সেই অফেন্ডিং ড্রাগটাকে স্টপ করব। কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, আমি সেভাবে তাকে ট্রিট করব। কোনো সিএসটিশন থাকে, তারা ম্যানেজমেন্ট দিব। রেনাল ডিজিজ থাকে, সেটা আমি কন্ট্রোল করব। এবং যদি হচ্ছে কারো হচ্ছে হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া জন্য আমি হচ্ছে তাকে ডোপামিন, এল-ডোপা, ব্রোমোক্রিপ্টিন, ক্যাপারগুলিন, এগুলো আমি হচ্ছে দিতে পারি। আর যদি কোনো মাইক্রোঅ্যাডিনোমা থাকে, সেক্ষেত্রে আমি তাকে ক্লোজ অবজারভেশনে আমি হচ্ছে রাখবো। তাহলে এভাবে করে আমি হচ্ছে একটা গ্যালাক্টোরিয়ার পেশেন্টকে ইভালুয়েশন এবং হচ্ছে ম্যানেজমেন্ট করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গ্যালাক্টোরিয়া। তাহলে এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলেন। এরপরে হচ্ছে আমি ওই কোশ্চেনটা মিড টার্মে যেটা আসছে গ্যালাক্টোরিয়া, সেটা বলে দিই। সেটা হচ্ছে, দেখেন এখানে একটা কোশ্চেন আসছে যে 20 years old girl came to you with the complaints of galacturia। শুধু কিন্তু গ্যালাক্টোরিয়ার কমপ্লেন নিয়ে আসছে। এখানে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ ওয়ান্ট টু গেদার ফ্রম হার। তাহলে এখান থেকে কি চেয়েছে বলেন আপনারা? এখান থেকে চেয়েছে হচ্ছে হিস্ট্রি, কিন্তু তাই না? হিস্ট্রি চায় নাই। প্রথম কোশ্চেনটাকে আপনারা বুঝতে পেরেছেন, মানে কোশ্চেনের সিনারিওটা? আপনারা কি আছেন? আপু কোনো কোশ্চেন দেখা যাচ্ছে না তো স্ক্রিনে। না না, কোশ্চেন না, কোশ্চেন আমি বলছি আপু, কোশ্চেন এখানে নাই। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন আমি আর একবার বলেন, মানে বোঝা যাচ্ছিল না সাউন্ডটা। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো, এটা আপনাদের এটা জুলাই 23-এ আসছে। হ্যাঁ, জুলাই 23-এ যেহেতু আসছে, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জি, এখানে হচ্ছে শুধু একটা 20 বছরের একটা মেয়ে, তো আমাদের কাছে শুধু কমপ্লেন নিয়ে আসছে গ্যালাক্টোরিয়া। হ্যাঁ, আর কোনো তার কমপ্লেন নাই। তো এখানে যেটা কোশ্চেন ছিল 1 মার্কসের, যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ ওয়ান্ট টু গেদার ফ্রম হার। এখন আপনি পেশেন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিতে চান? তাহলে তো আপু আমি প্রথমে পেশেন্টের হিস্ট্রি নিব। ওই যেভাবে আমরা একটা শর্ট লং কোশ্চেন রেডি করি, এখান থেকে শুধু আমি কি পয়েন্ট গুলো লিখে দিব। হিস্ট্রি, এক্সামিনেশন, ম্যানেজমেন্ট, একটা ব্রড হেডিং করব। হিস্ট্রির মধ্যে হচ্ছে যে মানে কতদিন ধরে এরকম হচ্ছে, তারপরে হচ্ছে যে অ্যামাউন্ট, কালার, এগুলো কি আসবে? হ্যাঁ, আমি একটু বলি, মানে এখান থেকে হিস্ট্রি, এখান থেকে শুধু হিস্ট্রিটা আসবে, বুঝছেন? মানে ধরেন যে আপনার কাছে, আপনি চিন্তা করেন যে আপনি আউটডোরে বসে আছেন, আপনার কাছে একটা পেশেন্ট আসছে, সে গ্যালাক্টোরিয়া আপনার কাছে কমপ্লেন করছে। এখন বলছে আপনি পেশেন্টের কাছ থেকে কি জানতে চান, তাহলে এখানে কিন্তু আমার এক্সামিনেশন, ইনভেস্টিগেশন আসবে না। ঠিক আছে, এখন আমার এখানে যেটা আসবে যে আপনার গ্যালাক্টোরিয়াটা কত দিনের, ডিউরেশনটা আসবে। ঠিক আছে, তারপরে ডিউরেশনটা আসবে, কালারটা আসবে, এবং এর সাথে মানে এটা তো আপনি সিমটমস অ্যানালাইসিস করলেন, এবং তার সাথে তার অ্যাসোসিয়েটেড কোনো ফিচার্স আছে কিনা। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে ওই কজিওলজি, যে আপনি হচ্ছে কোনো রিসেন্টলি কোনো ড্রাগস খেয়েছেন কিনা, আপনার কোনো অন্য কোনো অসুখ আছে কিনা, হচ্ছে পিসিওএস আছে কিনা, বা থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। মানে আপনি তখন গ্যালাক্টোরিয়ার যে কজ, ওই কজিওলজি ধরে ধরে পেশেন্টকে জিজ্ঞেস করবেন। আমি কি বুঝাতে পেরেছি আপু? জি আপু, বুঝছি। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হচ্ছে হিস্ট্রি। মানে আপনি হিস্ট্রি সবসময়, আপনি যদি কোনো পেশেন্ট বুঝতে না পারেন,
তখন আপনি চিন্তা করবেন যে হচ্ছে ওই পেশেন্টের মানে পজিওলজি চিন্তা করবেন, তখন পজিওলজি চিন্তা করে করে পেশেন্টকে হিস্ট্রি জিজ্ঞেস করবেন। এটাই কিন্তু নিয়ম, হ্যাঁ, এটাই টেকনিক। তাহলে এটা যেহেতু 1 মার্কসের কোশ্চেন, আপনার এর 8-10টা পয়েন্ট লেখা ছাড়া কিন্তু এখানে অত বেশি পয়েন্ট আসবেও, তাই না? তা আমি যে কথাগুলো বললাম এগুলাই কিন্তু আসবে। তাহলে আপনার এখানে এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশনে যাবেন না, ঠিক আছে? তাহলে হিস্ট্রি থেকে হচ্ছে এগুলা অ্যান্সার করবেন। আর দেখেন আমি যেটা কোশ্চেনটা বললাম যে হোয়াট আর দ্য আদার ইন্ডিকেশনস ইন হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাসেস দ্য সেরাম প্রোল্যাক্টিন লেভেল। তাহলে আমি কি বলেছিলাম ইনভেস্টিগেশনের মধ্যে যে আপনি যে গ্যালাক্টোরিয়ার জন্য ইনভেস্টিগেশন করবেন সেরাম প্রোল্যাক্টিন লেভেল, তার ইন্ডিকেশনস গুলা, হ্যাঁ, এই ইন্ডিকেশনস গুলা কিন্তু তখন লিখে দিতে হবে। বুঝতে পেরেছেন আপুরা? মানে এখানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য আদার ইন্ডিকেশনস ইন হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাসেস দ্য সেরাম প্রোল্যাক্টিন লেভেল। তাহলে আদার ইন্ডিকেশনস গুলা কিন্তু একটা তো গ্যালাক্টোরিয়া আছেই, তার সাথে হচ্ছে এই যে এই ইন্ডিকেশন গুলা লিখে দিতে হবে, যে গ্যালাক্টোরিয়া উইদাউট অ্যামেনোরিয়া, তারপরে অলিগোমেনোরিয়া, এগুলা, হ্যাঁ, এগুলো লিখে দিতে হবে। এটা হচ্ছে 2 মার্কসের একটা কোশ্চেন ছিল। আর হোয়াট আর দ্য কজেস অফ গ্যালাক্টোরিয়া, তাহলে হচ্ছে এটাও কিন্তু লেকচারে কভার করেছে যে হোয়াট আর দ্য কজেস অফ গ্যালাক্টোরিয়া 2 মার্কসের। তাহলে আপনারা হচ্ছে এভাবে করে লিখে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে এইভাবে করেই হচ্ছে কোশ্চেন গুলো আমাদের আসে। তো আমরা হচ্ছে কিছুটা বলে লিখতে পারবো, ঠিক আছে? স্লাইডটা একটু দেখি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আপু, যদি এখানে কোনো কোয়ারিজ না থাকে। আজকে যেহেতু অনেকগুলো টপিকস, আর হচ্ছে একটু মানে বিগত বছরের কোশ্চেন গুলো না বলে দিলে আইডিয়াটা হয় না, তো যার জন্য আসলে কোশ্চেন গুলো একটু ডিসকাশন করে দেওয়া আপনাদের যাতে একটু হেল্প হয়, এই জন্য ক্লাসটা একটু লেন্দি হয়, লেন্দি হলো আর কি। তবুও সমস্যা নেই আপু, সমস্যা নেই, মানে বেনিফিটেড হয়। এখন হচ্ছে আপু কন্ট্রাসেপশন, হ্যাঁ, তো কন্ট্রাসেপশনটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, এবং হচ্ছে আমরা সবসময় যেটা করি যে এটা হচ্ছে অনেকটা দত্ত পড়লেই কাভার হয়ে যায়। হ্যাঁ, আমরাও যেটা পড়েছি আগে, দত্ত পড়লেই আমাদের লেভেলে কাভার হয়ে যায়। তো এখান থেকে বিগত বছরে হচ্ছে মিড টার্মে আমাদের 2টা কোশ্চেন আসছে, ওই 2টা কোশ্চেন আমি বলে দিব। তবে তার আগে আমি যেটা করব, আপনারা হচ্ছে গাইডের সাথে আছেন? হ্যাঁ আপু, জি আপু, বই আছে সাথে। আপনারা তাহলে একটু গাইনি বইটা বের করেন। আমি জাস্ট এখান থেকে কি কি পড়তে হবে, কারণ কি কন্ট্রাসেপশনে কিন্তু বোঝানোর আসলে কিছু নাই আপু। হ্যাঁ, এবং বোঝানোর এখন একটু দাগিয়ে দিলেই ভালো হয়। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে জাস্ট কন্ট্রাসেপশনটা একটু গুছাই দিব যে কোনটা থেকে কতটুকু কোশ্চেন মানে পড়লেই হবে, এর বাইরে আমাদের আর লাগবে না, এবং কি কি কোশ্চেন আমাদেরকে আসতে পারে আমাদের জন্য। হ্যাঁ, আমি জাস্ট এতটুকু বলি, তাহলে হচ্ছে দেখেন। হ্যাঁ আপু, শিওর, বলেন। হ্যাঁ, ওই যে গ্যালাক্টোরিয়াল যে ট্রিটমেন্টটা, ওই স্লাইডটা একটু দেখাবেন আরেকবার। হ্যাঁ হ্যাঁ, শিওর। চ্যাপ্টার কত আপু? আমি বলছি আপু, আমি পেজ নাম্বার সহ বলে দিব, আমি একটু বের করে নিই। আচ্ছা, এটা আপনারা বের করেন হচ্ছে এটা নিউ এডিশন কিন্তু, হ্যাঁ, 9th এডিশন আপু। আপনাদের কাছে কি 9th এডিশনটা আছে? আছে আপু। আচ্ছা, 9th এডিশনের তাহলে আপনারা বের করেন হচ্ছে 449 পেজ। 449? হ্যাঁ হ্যাঁ, 449 পেজ। বের করেছেন না? আচ্ছা, এখানে দেখেন মেথডস অফ কন্ট্রাসেপশন, ঠিক আছে? ওটা আপনারা একটু দাগিয়ে নেন যে মেথডস অফ কন্ট্রাসেপশন, একটা ফ্লো চার্ট আছে দেখেন, 30.1 মেথডস অফ কন্ট্রাসেপশন পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে মেথডস অফ কন্ট্রাসেপশনটা সম্পর্কে আপনারা একটু ধারণা রাখবেন। আর এখান থেকে দেখেন যে টেম্পোরারি মেথড যেটা আছে, হ্যাঁ, যে ব্যারিয়ার আছে, তারপরে হচ্ছে ন্যাচারাল কন্ট্রাসেপশন, তারপরে আইএসসিডি এবং হচ্ছে স্টেরয়েডাল কন্ট্রাসেপশন, ঠিক আছে? তো
তো এটা হচ্ছে আমরা এখান থেকে ডিটেলস করব হচ্ছে আইসিডি এবং হচ্ছে স্টেরয়েডাল। ঠিক আছে, এখন আপনারা যদি হচ্ছে ব্যারিয়ারটা পড়তে চান পড়তে পারেন, তবে ব্যারিয়ারটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এটা আপনারা পড়বেন হচ্ছে 472 থেকে 473 নাম্বার পেজ। ওইখানে দেখবেন যে ব্যারিয়ার সম্পর্কে একটু লেখা আছে, ওটা একটু পড়বেন, তবে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো আমরা এখান থেকে যেটা পড়বো যে হচ্ছে আইসিডি। ঠিক আছে, এখানে আমরা আইসিডি সম্পর্কে ডিটেলস পড়বো। এখানে আপনারা দাগিয়ে নেন যে হচ্ছে এখানে হচ্ছে মোড অফ, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলি যে এখানে শুধু মেকানিজম কিন্তু সবই একই, যে পজিশন অনলি পিল, তারপরে হচ্ছে ওসিপি, হ্যাঁ আমরা ইনজেকশন মানে হচ্ছে ইনজেকশন যেগুলো বলি সবগুলোর মেকানিজম কিন্তু একই রকম, কিন্তু আইসিডির মেকানিজমটা হচ্ছে একটু অন্যরকম। ঠিক আছে, তো ম্যাডামরা হচ্ছে এটাই ধরেন, ম্যাডামরা এটাই হচ্ছে যদি মেকানিজম অফ অ্যাকশন দেন তাহলে আপনাদের আইসিডির মেকানিজম অফ অ্যাকশনটাই দিবেন। তো এটা আছে দেখেন যে মোড অফ অ্যাকশন আপনাদের আছে 451 নাম্বার পেজ। তো এখানে আইসিডি সম্পর্কে আপনারা 451 নাম্বার পেজটা পড়বেন, মোড অফ অ্যাকশন মানে আইসিডি সম্পর্কে কি পড়বেন সেটা আপনারা একটু নোট করতে পারেন। একটা মোড অফ অ্যাকশন পড়তে হবে, কন্ট্রা ইন্ডিকেশন পড়তে হবে, টাইম অফ ইনসারশন, অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ অফ থার্ড জেনারেশন, আর হচ্ছে কমপ্লিকেশন আর ইন্ডিকেশন অফ দ্য রিমুভাল অফ আইসিডি। এই কয়টা জিনিস হচ্ছে আইসিডি থেকে পড়তে হবে। আমি কি আরেকবার বলবো? বলেন। মোড অফ অ্যাকশন আছে দেখেন 451 নাম্বার পেজ, মোড অফ অ্যাকশন। হ্যাঁ, তারপরে কন্ট্রা ইন্ডিকেশন 451 নাম্বার পেজ, আর টাইম অফ ইনসারশনটা লাগবে 452 পেজ, 452 নাম্বার পেজ। ঠিক আছে, তারপরে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ থার্ড জেনারেশন আইএলসিডি এটা লিখেন হচ্ছে 455 নাম্বার পেজ, 454-55 এরকম পেজে আছে। 600 এটা? হ্যাঁ 400। আচ্ছা 400। আর 200 দিয়ে বল। পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আর কমপ্লিকেশনটা আছে আচ্ছা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললাম এটা 455। আচ্ছা, আর কমপ্লিকেশনসটা পড়বেন 454 নাম্বার পেজে আছে দেখেন কমপ্লিকেশন। হ্যাঁ পেয়েছেন। আর ইনসারশন অফ ইন্ডিকেশন অফ রিমুভাল অফ আইসিডি এটা দেখেন 455 নাম্বার পেজে আছে। ঠিক আছে, তাহলে এই কয়টা জিনিস হচ্ছে আইএলসিডি থেকে পড়তে হবে আমাদের রিটেনের জন্য, এসিকিউ এর জন্য। হ্যাঁ, আর এখান থেকে যেটা আমাদের অসপিতে লাগবে এটা হচ্ছে প্রসিডিউর লাগবে। আপনার প্রসিডিউরটা পড়ে ফেলবেন, প্রসিডিউরের বই থেকে প্রসিডিউরটা পড়ে ফেলবেন আইএলসিডি। ঠিক আছে, ঠিক আছে আপু? আচ্ছা, এরপরে হচ্ছে আইএলসিডি গেল, এরপর হচ্ছে পিপি আইএলসিডি। দেখেন পিপি আইএলসিডি আপনারা পাবেন হচ্ছে এটা হচ্ছে এটারও প্রসিডিউর লাগবে, কারণ আইএলসিডি এবং পিপি আইএলসিডি এর প্রসিডিউর আলাদা। এটা অসপির জন্য দুইটার প্রসিডিউর লাগবে। আর এটা থেকে যেটা লাগবে যে টাইম অফ ইনসারশন। হ্যাঁ, এখানে যদি পিপি আইএলসিডি এর কোনো এসিকিউ দেয় তাহলে টাইম অফ ইনসারশনটা লাগবে। এটা কোন পেজে? এখানেই আছে আপু, এটা আমি পেজ নাম্বারটা, এটা পুরাতন দপ্তর 400 পেজে ছিল, এটা একটু দেখি আমি। এটা আপনারা পেয়ে যাবেন, মানে পড়তে পড়তেই এটা আপনারা পেয়ে যাবেন। পিপিআইসিটি টাইম আইএসসিডি পেয়েছেন? এটা তো টাইম অফ ইনসারশন আইএসসিডি 24। আচ্ছা, পিপিআইসিটি এর ইনসারশনটা লাগবে। হ্যাঁ, মানে টাইম অফ ইনসারশনটা লাগবে, ওটা একই রকম। এটা হচ্ছে ওই যে ইন্ট্রাসিজারিয়ান দিব, তারপর হচ্ছে ডেলিভারির 452 নম্বর পেজে আছে। 450 টাইম অফ ইনসারশনের মধ্যেই আছে, ইমিডিয়েট পোস্টপার্টামের মধ্যে আছে। হ্যাঁ আমি দেখেছিলাম, কিন্তু পেজ নাম্বারটা লিখতে ভুলে গেছি। তো ওই জিনিসটা লাগবে। হ্যাঁ, টাইম অফ ইনসারশনটা লাগবে। আর এখান থেকে প্রসিডিউরটা করবেন বললাম। আর মিসিং থ্রেড, আপনারা মিসিং থ্রেডটা বের করেন, কারণ অনেক সময় মিসিং থ্রেডটা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে 455 নাম্বার পেজে বের করেন। এখান থেকে যেটা করবেন যে কজ করবেন, কি বলবো? কজ। হ্যাঁ কজ 455। তারপর ওখানেই দেখেন যে মেথড অফ আইডেন্টিফিকেশন আছে এবং হচ্ছে রিমুভাল আছে। পেয়েছেন তো না? আর এখান থেকে আপনাদের যেটা আরেকটা কোশ্চেন করতে হবে যে ম্যানেজমেন্ট অফ প্রেগনেন্ট ওমেন উইথ ডিভাইস ইন সিটু।
ঠিক আছে, এটাও 455 নম্বর পেজে আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হলো আপনাদের আইএসসিডি নিয়ে। তাহলে আপনারা যখন পড়বেন আইএসসিডি নিয়ে এভাবে করে একটু গুছিয়ে পড়বেন। ঠিক আছে, এটা কিন্তু আইএসসিডি, মানে আইএসসিডি, এটার বাইরে আর কিছু পড়তে হবে না। আর এরপরে যদি আমি স্টেরয়েডাল বলি, ঠিক আছে, আপনারা স্টেরয়েডালটা বের করেন, ওসিপি বের করেন, এটা হচ্ছে 457 নম্বর পেজ। পেয়েছি। পেয়েছেন? এটা 457 নম্বর পেজে। এটা হচ্ছে ওসিপি বের করেন, ওসিপির হচ্ছে কম্বাইন ওসিপি যেটা, এটা হচ্ছে আপনারা যেটা পড়বেন এই যে ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন, হ্যাঁ, যেগুলো আছে পেয়েছেন আপু? আর প্রজেস্টেরন অনলি পিল আছে দেখেন 462 নাম্বার পেজ, এটাও পড়তে হবে। প্রজেস্টেরন অনলি পিল দেখেন যে কিভাবে প্রেসক্রাইব করবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, হ্যাঁ, এটুকু পড়তে হবে। কি বলছেন আপু? 462? প্রজেস্টেরন অনলি পিল, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। আর আরেকটা লাগবে। হ্যাঁ, আর একটা যেটা আপনারা এখান থেকে রেডি করবেন যে 4th জেনারেশন ওসিপি, যেটা হচ্ছে আমরা কি নামে জানি, ড্রসপেরিনন, হ্যাঁ। এই 4th জেনারেশন ওসিপি সম্পর্কে আপনাদের পড়তে হবে, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা পড়তে হবে। এটা কোথায় আছে? এটা এখানে আছে ফোর্থ কিনা? জেনারেশন কন্ট্রাসেপটিভ কোথায় আছে আপু? এখানে নাই। ফোর্থ জেনারেশন পাচ্ছে না। আচ্ছা, না থাকলেও বিভিন্ন গাইডে পাবেন, কোনো অসুবিধা নাই। তো 4th জেনারেশন ওসিপি আর সম্পর্কে পেজ নাম্বার 457 এ আছে, 457 458। 457, তাহলে ওখান থেকে পড়ে নেবেন। আর 4th জেনারেশনটা লাগবে, হ্যাঁ। আর হচ্ছে যে আপু মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর কন্ট্রাসেপটিভ ইউজ, মানে WHO এর যে বক্সটা ওটা তো পুরোটাই লাগবে, তাই না আপু? কোনটা আপু? ওই যে ইন্ডিকেশন অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন, ওই যে বক্সটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ এটা লাগবে কেন, এটা হচ্ছে আপনাদের অসপি আইওইতে, এটা হচ্ছে আমাদের কাউন্সিলিং স্টেশন থাকবে, হ্যাঁ, এটা আমাদের কাউন্সিলিং স্টেশন থাকবে। তো এখানে আমাদের সিনারিও দেওয়া থাকবে, বিভিন্ন এজে সিনারিও দেওয়া থাকবে যে এই পেশেন্টের আপনার হচ্ছে অপশনস কি কি, আপনি এই পেশেন্টকে কি কি অপশনস দিবেন এবং তার হচ্ছে ইন্ডিকেশন, বেনিফিট, ডিসঅ্যাডভান্টেজ সবই বলে দিতে হয়। ঠিক আছে, মানে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার একটা ল্যাকটেটিং মাদারের এরকম হচ্ছে ইয়ে ছিল, কন্ট্রাসেপশন অ্যাডভাইস ছিল, আর একটা হচ্ছে নিউলি ম্যারিড কাপলের কন্ট্রাসেপশন অ্যাডভাইস ছিল। তাহলে আমি যদি কোনো পেশেন্টের হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না জানি, ওসিপি যদি আমি দিতে চাই, তাহলে কিন্তু আমি সেই পেশেন্টকে কাউন্সিলিং করতে পারবো না। ঠিক আছে, আর পথটা আমাকে জানতে হবে, কারণ হচ্ছে আমাকে যদি ল্যাকটেটিং মাদারকে কাউন্সিলিং করতে বলে তার জন্য কোনটা সুইটেবল মেথড এখন, তাকেও কিন্তু আমাকে সবকিছু বলে দিতে হবে। এর জন্য আমাদের জন্য পথটা ইম্পর্টেন্ট। আমাদের যেমন এসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে কন্ট্রাসেপশন থেকে কাউন্সিলিং স্টেশনে বেশি থাকে। ঠিক আছে, কাউন্সিলিং স্টেশনে বেশি থাকে এবং এসিকিউ আসছে, আমি আসতেছি, এসিকিউ 2টা কোশ্চেন আসছে কন্ট্রাসেপশন নিয়ে মিড টার্মে, এটা আমি হচ্ছে বলে দিব। তো যার জন্য আপনাদের এগুলো সম্পর্কে ওসিপি, পপ, তারপরে হচ্ছে আইওসিডি, এগুলো সম্পর্কে, মানে কন্ট্রাসেপশন না পারলে ম্যাডামরা পাস করাতে চায় না, যার জন্য কন্ট্রাসেপশন সম্পর্কে একটা ডিটেলস ধারণা রাখতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আপনারা পড়বেন। আর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন আছে দেখেন, এটা আপনারা পাবেন হচ্ছে 464 নাম্বার পেজ। হ্যাঁ, পেয়েছেন? তো ইমার্জেন্সি কন্ট্রাসেপশন সম্পর্কে আমাদেরকে একটু পড়তে হবে যে এখন কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড, আমরা কোনটা কোন হচ্ছে যেমন লিভোনর্জেস্টেল আমরা কতটুকু দিই, হ্যাঁ, মিফেপ্রিস্টন কতটুকু দিই, ইলুপিস্টল অ্যাসিডেট আমরা হচ্ছে কয়ভাবে দিতে পারি, মানে জাস্ট এগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যেখানে ইন্ডিকেশন আছে এখানে দেখবেন যে ইলিপিস্টল অ্যাসিডেট সম্পর্কে একটু লেখা আছে, লিভোনর্জেস্টেল সম্পর্কে একটু লেখা আছে, আপনারা এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, তো যার জন্য কিন্তু আমি এগুলো ডিটেলস ওভাবে বলছি না, এই লেকচার মানে 5 ঘন্টা হয়ে যাবে তবু শেষ হবে না, কারণ অনেকগুলো টপিকস তো। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে আপু,
আমি কি বললাম, আইএসসিডি বললাম, তারপর স্টেরয়েডালের মধ্যে আমি ওরাল বললাম। হ্যাঁ, আমি স্টেরয়েডালের মধ্যে কিন্তু ওরাল বলেছি, শুধু কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলেছি, পজিশন অনলি পিল বলেছি, আর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, মানে এগুলো কিন্তু সবই ওরাল। হ্যাঁ, এখন যদি আমি প্যারেন্টেরালের মধ্যে আসি, তাহলে হচ্ছে আপনার ডিএমপিএ আর হচ্ছে নর ইথিস্টেরল এনান্টেড, যেটা আমরা হচ্ছে বলি, মানে ইনজেক্টেবলের মধ্যে যে দুইটা আছে, তো সেটা আপনারা পাবেন হচ্ছে, এগুলোও করতে হবে। হ্যাঁ, ডিএমপিএ এনইটিএন, এটা হচ্ছে 462 নাম্বার পেজ বের করেন। এই যে ইনজেক্টেবলের মধ্যে দেখেন যে ডিএমপিএ আছে। হ্যাঁ, ডিএমপিএ টা আপনারা পড়বেন পুরোটাই। তারপরে দেখেন যে ইমপ্ল্যান্ট, হ্যাঁ ইমপ্ল্যানন আছে, এটা কিন্তু রিসেন্টলি খুবই প্র্যাকটিস হচ্ছে। ইমপ্ল্যানন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, 463 নাম্বার পেজ। ঠিক আছে আপু? হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনারা একটা আসেন হচ্ছে 471 নাম্বার পেজে আসেন। তাহলে কিন্তু আপনারা হচ্ছে টেম্পোরারি মেথডের মধ্যে আইএসসিডিটা পুরোটা পড়লেন, আর হচ্ছে স্টেরয়েডালের মধ্যে ওরাল পড়লেন সবই। ওরালের মধ্যে কম্বাইন্ড ওসিপি, মানে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপরে হচ্ছে পপ, ইমার্জেন্সি আর ফোর্থ জেনারেশন, এটা গেল ওরাল। আর ইনজেক্টেবলের মধ্যে পড়লেন হচ্ছে ডিএমপিএ আর হচ্ছে ইমপ্ল্যান্ট। ঠিক আছে, মানে ইমপ্ল্যান্টনের মধ্যে ইমপ্ল্যান্ট, এই কয়টা কিন্তু স্টেরয়েডালের মধ্যে পড়লেন, মানে একটা ওরাল আর একটা হচ্ছে ডিভাইস আর হচ্ছে ইনজেকশন। ঠিক আছে, এই কয়েকটা পড়লেন। আর ইমার্জেন্সি কন্ট্রাসেপশন তো আমি বলেছি। এরপরে হচ্ছে আমরা পার্মানেন্ট মেথডের মধ্যে আসেন। আচ্ছা, 471 নম্বর পেজ। হ্যাঁ, ও আর আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটা কন্ট্রাসেপশনের ফেলিয়ার রেট করতে হবে। প্রত্যেকটা কন্ট্রাসেপশনের ফেলিয়ার রেট আপনাকে জানতে হবে। পেশেন্টকে যখন ম্যাডামরা কাউন্সিলিং দিবে, তখন কিন্তু তাকে ফেলিয়ার রেটটা হচ্ছে বলে দিতে হবে। হ্যাঁ, এই জন্য ফেলিয়ার রেটটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে সুন্দর করে লিখে রাখবেন। আচ্ছা, তাহলে হচ্ছে পার্মানেন্ট মেথড, এই যে দেখেন যে ফিমেল স্টেরিলাইজেশন, একটা বক্স আছে না 471 নম্বর পেজে? হ্যাঁ, আপনারা এই বক্সটা সুন্দর করে পড়ে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা পরীক্ষা আসছে, এটা আপনারা কাউন্সিলিং বই থেকে পড়বেন, সেটা হচ্ছে আমি যখন পার্মানেন্ট একটা মেথডে যাব, স্টেরিলাইজেশন মানে টিউবেক্টমি অথবা ভেসেক্টমি, তার আগে পেশেন্টকে কি কাউন্সিলিং করব, এই কাউন্সিলিংটা আসছে, মানে এটা আমাদের রিটেনেই আসছে। আপনারা হচ্ছে এটা কাউন্সিলিং বই থেকে আপনারা হচ্ছে পড়ে নিলেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে যে হচ্ছে 474 নাম্বার পেজ বের করেন। বের করেছেন 474 নাম্বার পেজ? হ্যাঁ, এখানে দেখবেন যে হচ্ছে ল্যাম মেথড আছে, ল্যাম মেথড, ব্রেস্ট ফিডিং অথবা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড। ঠিক আছে, এই ল্যাম মেথডের সাকসেস রেট 98%। তারপর হচ্ছে 3টা ক্রাইটেরিয়া আছে, ফেলিয়ার রেট কত, এগুলো হচ্ছে সবকিছু পড়তে হবে ল্যাম মেথড সম্পর্কে। দেখেন এখানে ছোট্ট করে একটু সুন্দর করে দেওয়া আছে, এই ল্যাম মেথডটা পড়বেন। তারপরে হচ্ছে এখানে যেটা একটা 475 নাম্বার পেজে যান, এখানে একটা বক্স আছে যে এজ অফ স্টপিং কন্ট্রাসেপশন, আমি কখন কোন বয়সে কোনটা স্টপ করব। ঠিক আছে, এটা আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এতটুকু সুন্দর করে হচ্ছে একটু গুছায় পড়বেন। ঠিক আছে আপু, কন্ট্রাসেপশন সম্পর্কে। আচ্ছা, আমি এখানে কয়েকটা কোশ্চেন বলে দিই। এখানে হচ্ছে দেখেন যে কন্ট্রাসেপশন অপশনস ইন এল্ডারলি ওমেন। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আপনারা হচ্ছে কি কি অপশনস আমি এল্ডারলি ওমেনকে দিতে পারি, হয়তো বা এখানে হচ্ছে বয়স ম্যাডাম উল্লেখ করে দিতে পারে।
তখন আপনারা হচ্ছে বয়সটা অনুযায়ী আপনারা অপশনস গুলো সাজাবেন। আর একটা হচ্ছে কোশ্চেন আসতে পারে কন্ট্রাসেপশন অপশন হচ্ছে নিউলি ম্যারিড কাপল, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এটা আমার কাউন্সিলিং স্টেশনে ছিল, যে হচ্ছে ওয়ান্টস টু ডিলে প্রেগনেন্সি ফর 2 ইয়ার্স, মানে যে নিউলি ম্যারিড কাপল সে 2 বছর পর বাচ্চা নিতে চায়, আমার তার জন্য কি কি অপশনস আছে। তাহলে সেই অপশনস গুলো আমাকে পেশেন্টকে বলে দিতে হবে, আমি তাকে কোনটা দিতে চাই, তার জন্য কোনটা সুইটেবল হবে, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফেলিয়ার রেট এগুলো সবই কিন্তু কাউন্সিলিং এ বা এসএকিউ যেটাই আসুক এটা কিন্তু বলে দিতে হবে। ঠিক আছে আপু? আচ্ছা, এটা গেল দুইটা, মানে একটা এলডারলি পেশেন্টকে দিলেন, একটা নিউলি ম্যারিড কাপলে দিলেন, আর একটা হচ্ছে রাইট ডাউন অ্যাবাউট কন্ট্রাসেপশন ফর ল্যাকটেটিং মাদার, যেটা আমি বললাম যে ল্যাকটেটিং মাদারের জন্য আপনার কি কি কন্ট্রাসেপশন অপশনস আছে। তাহলে আপনি অপশনস গুলো ঠিক করে সেগুলো হচ্ছে বেনিফিট ডিসঅ্যাডভান্টেজ এগুলো হচ্ছে সব বলে দিবেন। তাহলে কিন্তু আপনাদের কোশ্চেন দেখেন যে একটা এলডারলি, একটা নিউলি ম্যারিড কাপল, একটা ল্যাকটেটিং ওমেন, তারপরে হচ্ছে একটা হচ্ছে আপনার কেউ ডিভাইস করা আছে কিন্তু সে এখন প্রেগনেন্সি হয়েছে, তাকে আমরা কিভাবে ম্যানেজ করব। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু এভাবে চলে আসে। এখন আমি যদি আপনাদের প্রিভিয়াস ইয়ারের দুইটা কোশ্চেন বলি, এটা কি কি টাইপের কোশ্চেন আসছে একটু বলি। এখানে দেখেন যে একটা সিনারিও ছিল, আমি বলবো আপু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বলেন আপনি। এটা হচ্ছে 38 ইয়ার্স এর একটা ওমেন ছিল, প্যারা 3, হ্যাঁ, অ্যাডমিটেড ফর প্ল্যান্ড ল্যাপারোস্কোপিক বাইলেটারাল টিউবার লাইগেশন। সে হচ্ছে ল্যাপারোস্কোপিক বাইলেটারাল টিউবার লাইগেশন করার জন্য ভর্তি হয়েছে, তার আগের 3টা বাচ্চা, তার বয়স হচ্ছে 38 ইয়ার্স। ঠিক আছে, এখন mention 5 important points regarding ligation you have to discuss before their operation, যেটা আমি বললাম যে লাইগেশনের আগে তাকে আপনি কিভাবে কাউন্সিলিং করবেন বা কি কি তাকে বলে দিতে চান। ঠিক আছে, এটা তো 2.5 মার্কস এর একটা কোশ্চেন ছিল। তাহলে আপনারা এগুলা কাউন্সিলিং এর বইয়ে যদি যান, যে হচ্ছে আমি পার্মানেন্ট একটা মেথডে যাওয়ার আগে পেশেন্টকে কি কি বলবো সেগুলো কিন্তু সব পেয়ে যাবেন, তাহলে ওই বই থেকে পড়বেন। আর এই পেশেন্টের আরেকটা হচ্ছে কোশ্চেন ছিল, হোয়াট আর দ্য রিলেভেন্ট হিস্ট্রি ইউ ওয়ান্ট টু টেক বিফোর দ্য অপারেশন। ঠিক আছে, তাহলে আপনি লাইগেশনের আগে পেশেন্টের সাথে কি কি ডিসকাস করবেন, যে লাইগেশন বলে তার যে বাচ্চা হবে না, তারপরে হচ্ছে তার মেনস্ট্রুয়েশন ঠিক মতো হবে, হ্যাঁ, এই জিনিসগুলো যে আমরা বলে দিই পেশেন্টকে, সেই জিনিসগুলাই বলতে হবে। এবং হচ্ছে অপারেশনের আগে পেশেন্টের কাছ থেকে আপনি কি হিস্ট্রি নিতে চান। দেখেন এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এসএকিউ এ আসছে। আর একটা কোশ্চেন আসছে, দেখেন পেশেন্টের 29 বছর বয়স, আগে 2টা সিজারিয়ান সেকশন হয়েছে, এখন হচ্ছে উইথ হিস্ট্রি অফ পিপি আইসিডি ইনসারশন ডিউরিং হার লাস্ট ইউসিএস, যখন তার 2 নাম্বার সিজার করা হয়েছিল তখন তার পিপি আইসিডি হচ্ছে পড়ানো ছিল। আচ্ছা, এটা হচ্ছে কয় মাস আগে, 8 months ব্যাক, রিপোর্টেড টু দ্য ওপিডি উইথ দ্য কমপ্লেন্টস অফ হেভি মেনস্ট্রুয়াল ব্লাড লস। এখন হচ্ছে তার হেভি মেনস্ট্রুয়াল ব্লাড লস হচ্ছে, হোয়াট মে বি দ্য কজ অফ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। তাহলে হচ্ছে এই পেশেন্টের হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংটা পিপিআইসিডি পড়ানোর পরে কেন হচ্ছে সেটা একটা কোশ্চেন ছিল 2 মার্কসের, এবং এই পেশেন্টকে আপনি কিভাবে ট্রিটমেন্ট দিবেন। তাহলে আপনারা একটু পড়েন, আপনারা পড়ে যদি হচ্ছে কোশ্চেন খুঁজে পান অ্যান্সার গুলা, বিভিন্ন রিটেন গাইড দেখেন, বই পড়েন, যদি না পান তাহলে হচ্ছে আমাকে জানাই, পরে হচ্ছে আমি অ্যান্সারটা ঠিক করে দেব। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের কন্ট্রাসেপশন নিয়ে। এখন এখানে হচ্ছে আজকের লেকচারে যেটা কিছু কোশ্চেন আমি হচ্ছে সেট করেছিলাম আপনাদের জন্য, যে কি টাইপের কোশ্চেন আসতে পারে, এগুলো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে বলবো, আর যদি বলেন দরকার হবে, কারণ অলরেডি অনেকক্ষণ সময় পার হয়ে গেছে তো, মানে প্রায় সমস্যা নেই আপু, এগুলো লাগবে, ক্যালকুলেটে কাজ হবে না। আচ্ছা আচ্ছা দেখেন সবসময় নষ্ট। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা কিন্তু আমি এই কয়েকটা টপিকস এর মধ্যে এই কোশ্চেন মানে বিগত জুলাই সেশন ছাড়া বাকি কোশ্চেনের মধ্যে কিন্তু এই 3-4টা কোশ্চেন আসছে, হ্যাঁ, কন্ট্রাসেপশন থেকে 2টা, গ্যালাটোরিয়া থেকে একটা, পিসিওএস থেকে একটা। তাহলে আমাদের এই চ্যাপ্টার গুলা কিন্তু বেশি হচ্ছে গুরুত্ব দিতে হবে, বাকিগুলো তো আমরা জানবোই। আর সাথে হচ্ছে যেটা বললাম যে আপনারা যখন নিজেরাও করবেন যে কোনো টপিক, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা কিন্তু অবশ্যই দেখবেন, তাহলে একটা আইডিয়া হবে। এখন এখানে দেখেন যে কন্ট্রাসেপশন নিয়ে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যে 25 বছরের একটা মেয়ে আপনার কাছে আসছে কন্ট্রাসেপশনের জন্য, হ্যাঁ, she gave a personal history of thromboembolic events, তার কিন্তু thromboembolic events আছে। আপনাকে কিন্তু এটা মাথায় সবসময় সিনারিও পড়ার সময় এগুলো চিন্তা করবেন, তার 25 বছর, তার thromboembolic events আছে, হ্যাঁ।
She also complains painful menstruation. What type of contraception would you recommend? হ্যাঁ, এখন আপনাদের কাছে অ্যান্সার এখানে যেটাই থাকুক, আপনাদের কাছে কি মনে হয় যে সে একটা 25 বছর, তার থ্রম্বো এম্বোলিক ইভেন্টস আছে, তার পেইনফুল মেনস্ট্রুয়েশন, আমি তার কোন অপশনে যাব? হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় যে হচ্ছে তার যেহেতু থ্রম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশন আছে, আমি কি তাকে ওসিপি তে যাব? না যাবো না। তার বয়স হচ্ছে 25 বছর, আমি কি স্টেরিলাইজেশনে যাব? পার্মানেন্ট একটা মেথডে কিন্তু আমি যাবো। অবশ্যই না। তার পেইনফুল মেনস্ট্রুয়েশন আছে, আমি কিন্তু আইএলসিডি তে যাব না। যাব না। তারপর হ্যাঁ, সাবডার্মাল কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট হচ্ছে এটাও আমরা যাব না, কারণ এটাও তো হরমোনাল, তাই না? যেহেতু তার থ্রম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশন আছে, আমি এটাতে যাব না। তো তার জন্য হচ্ছে যেহেতু আমাদের এসবিএ, তা আমাদের এখানে সুইটেবল মেথড হবে হচ্ছে ব্যারিয়ার মেথড, তাই না? জি আপু। আমাদের জন্য এটার জন্য ব্যারিয়ার মেথড হবে। এখন এখানে আমি দিয়েছিলাম যে রটারডিম ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ পিসিওএস, এটা আপনারা পারবেন। এই যে আমি এটা পড়ানোর সময় যেটা বললাম যে এই জিনিসটা খেয়াল করবেন যে অনেক সময় আমাদেরকে পরীক্ষা হলে আমরা যেহেতু একটু স্ট্রেস থাকি, পাজল থাকি, তো আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করি না। হ্যাঁ, যে এলএইচ বা এফএসএস রেশিও বা এফএসএস বা এলএইচ রেশিও এটা খেয়াল করি না। তো এটা আপনারা একটু খেয়াল করে দিবেন যে কোনটা আগে চেয়েছে, কোনটা হচ্ছে পরে আছে। এই জিনিসগুলো বাকি সবই কিন্তু আছে, দেখেন পলিসিস্টিক ওভারি আছে, অলিগো অ্যানুগুলেশন আছে, হাইপারএন্ড্রোজেনিজমের ফিচার্স আছে। বাকি দুইটা জিনিসের মধ্যে আমার এলএইচ এবং এফএসএস রেশিও মোর দ্যান 2 অথবা 3 হয়, আর হচ্ছে কোনটা হয় না, এফএসএস এলএইচ রেশিও এটা হয় না। তাহলে এভাবে করে আমরা হচ্ছে অ্যান্সার হচ্ছে ঠিক করবো, ঠিক আছে? এখন দেখেন এখানে হু ইজ হরমোনি রেসপন্সিবল ফর কন্ট্রাকশন অফ মায়োপিথিলিয়াল সেল ইন ল্যাকটেশন, আমরা কিন্তু যে পাথরের মধ্যে পড়লাম, তাই না? ফিজিওলজি অফ দ্য ল্যাকটেশন যেটা আমরা পড়লাম, যে মায়ো এপিথেলিয়াল সেল কন্ট্রাকশনের জন্য কোন হরমোনটা রেসপন্সিবল, আমরা কিন্তু এটা জানি, তাই না? ওই প্যাথোফিজিওলজির মধ্যে পড়লাম যে অক্সিটোসিন। এখন বলছে যে আমি এখানে দিয়েছি যে পিসিওএস এর, যে আমাদের কিন্তু কোশ্চেন এভাবেই থাকবে যে সবগুলা ট্রু এক্সেপ্ট বা যেহেতু সিঙ্গেল বেস্ট এভাবেই থাকবে। তো আমি এটা কিন্তু প্যাথোলজির মধ্যে বলেছি যে দেখেন যে ওভারিয়ান ভলিউমটা কিন্তু ইনক্রিজ থাকবে, এটা আমরা জানি, তাই না? তারপরে হচ্ছে ক্যাপসুল থিকেন থাকবে, মাল্টিপল ফলিকল থাকবে 12, ডায়ামিটারটা কি সবই মিল আছে, কিন্তু স্টোমাটা কি ডিক্রিজ হয়েছিল? স্টোমাটা কিন্তু ইনক্রিজ ছিল, তাই না? এভাবে করে একটু খেয়াল করতে হবে। আর হচ্ছে দেখেন এখানে আরেকটা আছে যে 42 ইয়ার্স ওল্ড লেডি ইরেগুলার পারভেজিনাল ব্লিডিং নিয়ে আসছে 3 বছর ধরে। তার টিএসএইচ এবং আল্ট্রাসোনোগ্রাম যদি আপনি করে আসছে, তার কোনো অ্যাবনর্মালিটিস নাই, ফ্যামিলি কমপ্লিট, এবং হচ্ছে সে কিন্তু ব্লিডিং নিয়ে আসছে, তার আদার্স কোনো কমপ্লেইন নাই। এখন তাকে যদি আমি ফার্স্ট লাইন, তার কিন্তু 42 ইয়ার্স, হ্যাঁ, এখন যদি তাকে ফার্স্ট লাইন আমি ট্রিটমেন্ট দিই, আমি কোনটা চুজ করবো? 42 ইয়ার্স, তার ফ্যামিলি কমপ্লিট। আমি দেখেন 42 ইয়ার্স আমি ওসিপি দিব না, আমি হিস্টেক্টমিতে যাব না, ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড ভ্যাজাইনাল হিস্টেক্টমি, আমি সরাসরি একটা পেশেন্ট আসছে ব্লিডিং এর জন্য আমি হিস্টেক্টমি করব না, তাই না? আমার হচ্ছে একটা প্রোজেস্টেরন আমি দিতে পারি না সেটা না, আমি ব্লিডিং কন্ট্রোলের জন্য দিতে পারি, কিন্তু ট্রানএক্সামিক অ্যাসিডও আমি দিতে পারি না তা না, আমি দিতে পারি। কিন্তু যেহেতু তার 42 ইয়ার্স, ফ্যামিলি কমপ্লিট, 3 বছর ধরে তার হচ্ছে ব্লিডিং হচ্ছে, সে কিন্তু এগুলা আমি ধরেই নিব যে সে কিছু হরমোনাল প্রিপারেশন পেয়ে আসছে, কিছু ট্রানএক্সামিক অ্যাসিড পেয়ে আসছে, আমি এটা ধরে নিব না। এই জন্য তার হচ্ছে আমি যেহেতু অপারেটিভ হ্যাজার্ডেও আমি হচ্ছে হ্যাজার্ড বলা যাবে না, যে আমি এই বয়সে তাকে একটা অপারেশনের মধ্যে আমি যেতে চাচ্ছি না, বা পেশেন্ট অনেক সময় চায় না, তখন আমার হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড হবে যে এলএনজি-আইএলস। এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে যে এখানে হচ্ছে যদি আমি বলি যে দেখেন ওর কিন্তু পেরিমেনোপোজাল এজ, তাই না? 42 ইয়ার্স পেরিমেনোপোজাল এজ। এখন আমি তো এলএনজি-আইএলস হচ্ছে আমার একটা লং অ্যাক্টিং একটা কন্ট্রাসেপশন, তাই না? এখন আমি যদি ওকে এটা 5 বছরের জন্য দিই বা 10 বছরের জন্য দিই, তাহলে কিন্তু পেশেন্ট অটোমেটিক্যালি যেটা হবে যে ও কিন্তু এই বয়সের মধ্যে সে মেনোপোজে চলে যাবে। তো যখন মেনোপোজে চলে যাবে পেশেন্ট, তখন কিন্তু আমার পেশেন্টের ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে। তখন দেখেন এটার বেনিফিট হচ্ছে আমি তখন এটাকে রিমুভ করে দিলাম, পেশেন্ট অপারেশনে গেল না, অপারেশন লাগলো না পেশেন্টের, পেশেন্ট মেনোপোজে চলে গেল। তো যার জন্য আমার হচ্ছে এলএনজি-আইএলসটা হচ্ছে বেস্ট মেথড। এখন তাহলে আমার হচ্ছে পরীক্ষার হলে যেটা হতে পারে যে আমি শুধু ব্লিডিং নিয়ে আসে, তার কোনো অ্যাবনর্মালিটি নাই, আমি হরমোন প্রিপারেশন দিয়ে দিই, কিন্তু আপনাকে সবকিছু চিন্তা করে আমার জন্য বেস্ট মেথড হবে এই পেশেন্টের জন্য এলএনজি-আইএলস। তাহলে এভাবে করে চিন্তা করবেন, ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে দেখেন যে আরেকটা কন্ট্রাসেপশনের 33 ইয়ার্স, সে হচ্ছে হাইপারটেনসিভ ওবেস,
হ্যাঁ, তার বিএমআই হচ্ছে 38, সে কন্ট্রাসেপশন নিতে চাচ্ছে, তার আগে 2টা সিজারিয়ান সেকশন আছে, মোস্ট ইফেক্টিভ এবং সেফেস্ট ফর্ম অফ কন্ট্রাসেপশন ফর হার। তাহলে আপনারা এটা বলেন, হ্যাঁ আপনারা এটা বলেন যে হচ্ছে কোনটা হবে তার জন্য। সে ওবেস পেসের, আমি হচ্ছে তার বয়স 33, আমি এখান থেকে আসি, তার বয়স 33, আমি এই বয়সে তাকে পার্মানেন্ট স্টেরিলাইজেশনে যাব না, কারণ তার আগে 2টা বাচ্চা। হ্যাঁ, আমি তাকে ওসিপি দিব না কারণ সে ওবেস এবং তার বিএমআই অনেক বেশি, তাহলে তার রিস্ক ফ্যাক্টরটা আরো বেড়ে যায়, তাই না? তারপরে হচ্ছে তাকে আমি হচ্ছে ব্যারিয়ার কন্ট্রাসেপশন আমি দিতে চাচ্ছি না, কারণ ব্যারিয়ারের ফেলিয়ার রেটটা হচ্ছে অনেক বেশি। আর যেহেতু তার 2টা সিজারিয়ান সেকশন আছে, আমি হচ্ছে ইন্ট্রাইন ডিভাইসটাও আমি দিতে যাচ্ছি না, কারণ অনেক সময় স্কারের মধ্যে ঢুকে যায়। তো যার জন্য আমার কাছে মনে হচ্ছে তার সাবডার্মাল ইমপ্ল্যান্ট, যেটা হচ্ছে রিসেন্টলি খুব বেশি প্র্যাকটিস হয়, ওর জন্য এটা বেশ সুইটেবল হবে, এর জন্য হচ্ছে এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। আর এখানে তো প্যাথোফিজিওলজি অফ দ্য হার্সুইটিজম এটা বলার কিছু নাই, ওই প্যাথোফিজিওলজি থেকে কোশ্চেনটা দেওয়া। আর হচ্ছে ব্রেস্ট, ওগুলাই হচ্ছে দেখেন হচ্ছে লার্জ মডিফাইড সুইট গ্ল্যান্ড, মানে ওই অ্যানাটমির পোর্শন গুলা থেকে দেওয়া। আর এরপরে হচ্ছে যে টাইমিং অফ পিপিআইসি, আমরা যেটা বললাম যে দেখেন যে উইদিন 10 মিনিটস আফটার এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা, আমরা কিন্তু এখানে দিব, তাই না? প্লাসেন্টা এক্সপালশনে 10 মিনিটের মধ্যে আমরা দিতে পারি। ডিউরিং সিজারিয়ান ডেলিভারি আমরা ইন্ট্রাসিজারিয়ান আমরা দেই উইদিন 30 মিনিটস আফটার দ্য এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা, আমরা দিব? আমরা কিন্তু দিব না। তাহলে আমরা আমাদের অ্যান্সার কোনটা হবে? আপনাকে কি 48 আওয়ার্স আফটার ডেলিভারি দিব? দিব না, দিব না। 48 আওয়ার্স আফটার ডেলিভারি কিন্তু আমরা দিতে পারি। তারপরে হচ্ছে আফটার 6 উইকস পোস্টপার্টাম, মানে 48 আওয়ার্স আফটার ডেলিভারি যেটা বলে যে আর্লি পিউরপেরিয়াম, আর 6 উইকস আফটার পোস্টপার্টাম বলে ডিলেড পিউরপেরিয়াম। ঠিক আছে, এই 2টা সময় আমরা দিতে পারি, এই 2টাতেও দিতে পারি, কিন্তু প্লাসেন্টা এক্সপালশনের 30 মিনিট পরে আমরা হচ্ছে দিব না। তাহলে এটার অ্যান্সারটা এটা হবে। আর রিগার্ডিং গ্যালাক্টোরিয়া ফলোইং স্টেটমেন্ট আর ট্রু এক্সেপ্ট, তাহলে কোনটা না? তো এটা আপনারা জানেন যে গ্যালাক্টোরিয়াতে ফ্যাট গ্লোবিউলস থাকে, তারপরে হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশন স্ট্রেসে এফেক্টেড হয় না, কিন্তু আমরা কি বললাম যে প্রোল্যাকটিন সিক্রেশনটা কিন্তু স্ট্রেসে এফেক্টেড হয়, এটা আমরা জানি। তারপর হাইপোথ্যালামিক ডিসফাংশন যদি হয় তাহলে কিন্তু গ্যালাক্টোরিয়া হবে, কারণ এখানে হরমোনাল ইমব্যালেন্স হবে। তারপরে হচ্ছে অ্যামেনুরিয়া, যার হাইপারপ্রোল্যাকটিনিমিয়া থাকে সে কিন্তু অ্যামেনুরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। এবং হচ্ছে ডোপামিন একটা হচ্ছে ট্রিটমেন্ট অপশন, তাহলে এটাও ট্রু। তাহলে হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশন ইজ নট এফেক্টেড বাই স্ট্রেস, তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা ভুল ছিল। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে বি। তাহলে এই হচ্ছে আমাদের সিঙ্গেল বেস্ট, মোটামুটি হচ্ছে এরকমই এই টাইপের কোশ্চেনই অনেক সময় আসে। তবে আমি যেটা বলবো যে সিঙ্গেল বেস্টের জন্য অনেক সময় বিসিপিএ যেটা করে যে ওরা এখন এমআরসিইউজি স্টাইলটা ফলো করে, তো এমআরসিইউজির যে এসবি এর বইগুলো আছে, তো আপনারা ওগুলো একটু ফলো করবেন এসবি এর জন্য। ঠিক আছে, আর এসএকিউ তো আমরা লেকচারে যেভাবে বলে দিই, আমরা দত্ত করবেন বা অন্য যে বইগুলো আপনারা হচ্ছে পড়েন, জেফ কোড আছে, অনেক বই আছে, সেগুলো হচ্ছে পড়বেন, এখান থেকে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, এই তো আপুরা আজকের লেকচার একটু লম্বা লেকচার, আপনাদের কতটুকু হেল্প হয়েছে জানি না, তবে এর সাথে যদি আপনারা একটু পড়েন, পরীক্ষা দেন, আমার মনে হয় কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, কারো কোনো কোয়ারিজ থাকলে বা কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আপু একটা কথা ছিল, এটা হচ্ছে টপিক্সের বাইরে যদিও, তো মিড টার্মে 5টা 2 সেশন না করতে পারলে ট্রেনিং অফ হয়ে যায়। এটা আমাদের হচ্ছে কি হয়, ট্রেনিং নাকি অফ হয়, মানে ট্রেনিং এর করা যাবে না পাস করার আগ পর্যন্ত। এখন আমরা যারা সরকারি চাকরি করি আমাদের কি হবে? আমাদের তো হাসপাতালে যেতেই হবে। ট্রেনিং অফ হয়ে যায় এরকম কি আছে? আমি যেটা জানি, মানে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম যে তখন যেটা ছিল, আমি তো 2022-এ পাশ করেছি মিড টার্ম, 22 জুলাই। হ্যাঁ, এখন যেটা সিস্টেম ছিল যে হচ্ছে যদি মিড টার্ম ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তী ট্রেনিং কাউন্ট হবে না, এরকম ছিল। কিন্তু রিসেন্টলি যেটা হচ্ছে 1 বছর পর্যন্ত কাউন্ট হবে। আপনি যদি মিড টার্ম এবার ফেলও করেন, আপনি আপনার ট্রেনিং আরো 1 বছর কাউন্ট হবে। আমাদের 1 বছরের ভিতরে না করলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যদি এই সেশনে ফেল করি, ধরেন যে আমি ধরলাম যে আমি এই সেশনে, জানুয়ারি সেশনে আমি ফেল করলাম, ঠিক আছে, আমি তো জুলাই সেশনে পরীক্ষা দিতে পারবো এবং ট্রেনিং কন্টিনিউ করতে পারবো, আমি যতটুকু জানি। হ্যাঁ, নেক্সট জানুয়ারি 1 বছর পর্যন্ত, বাট এরপরে হচ্ছে গিয়ে কাউন্ট হবে না আর। তখন তো যারা বেসরকারি চাকরি করে তারা তো ছেড়ে দেয়, আমরা যারা সরকারি চাকরি করি আমরা কি করবো? আমাদের আপনার তো জব কাউন্ট হবে, ট্রেনিংটা আপনার কাউন্ট হবে না। আপনাকে আবার এসে অ্যাপ্লিকেশন লিখে তারপরে ওই ট্রেনিংটাকে আবার অ্যাপ্রুভ করাতে হবে, বাট
জব তো আপনাকে করতে হবে। আচ্ছা শোনেন আপনারা শোনেন আমি বলি আপু, আপনারা কখনোই নেগেটিভ চিন্তা করবেন না। কারণ হচ্ছে কখনোই একবার দুইবারের বেশি লাগবে এরকম না, একবারই পাশ করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ভয় লাগছে। ঠিক আছে আপু, অনেক ভালো ছিল ক্লাসটা, ধন্যবাদ আপু। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, একটু পড়েন, ইনশাল্লাহ আরো একটু হেল্প হবে, আর হচ্ছে পরীক্ষা দেন। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আর আপনার যেটা কি কোশ্চেন ছিল, একটা মেটফরমিন দিলে হচ্ছে অ্যালোপেশিয়াটা কেন হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই কোশ্চেনটা আমি হচ্ছে বের করে আপনাদেরকে জানাবো নেক্সট ক্লাস। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে আপু, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। শেষ।